আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছে। তো টিস্যুতন্ত্র অধ্যায়টার হাসান স্যারের বইয়ে এই টপিকটা আজ নাই, অর্থাৎ প্যারেনকাইমা, কোলনকাইমা, স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য এবং কাজ হাসান স্যারের বইয়ে এই টপিকটা নাই। তো এটা আলিম স্যারের বই থেকে আসে। আমি আলিম স্যারের বই থেকে একটু পড়ছিলাম, ভাবলাম কাজে লাগাই। তো গ্রাউন্ড টিস্যু বা ভিত্তি টিস্যু যেটা আর কি, এটা যদি আমরা প্রকারভেদের মধ্যে ফেলতে চাই, সেটা হচ্ছে যে সরল টিস্যুর যে প্রকারভেদগুলো পড়বে তার মধ্যে হচ্ছে এই কয়টা প্রকার, এই প্যারেনকাইমা, কোলেনকাইমা সেগুলো পড়বে। মানে স্থায়ী টিস্যুর যে হচ্ছে একটা প্রকার ছিল সরল টিস্যু। তো স্থায়ী টিস্যুকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল টিস্যু, যৌগিক টিস্যু বা জটিল টিস্যু, এবং আরেকটা হচ্ছে ক্ষরণকারী টিস্যু বা নিঃস্রাবী টিস্যু। তো আমরা হচ্ছে যে সরল টিস্যুর তিনটা, যেটা হচ্ছে এই ভিত্তি টিস্যু, যেমন প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। এবং জটিল বা যৌগিক যেটা, সেটা আমরা বলি হচ্ছে পরিবহন টিস্যু, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম। এবং ক্ষরণকারী বা নিঃস্রাবী যে টিস্যুটা, সেটা হচ্ছে তরুক্ষীর টিস্যু এবং হচ্ছে গ্রন্থি টিস্যু। তো আমরা পড়ব হলো এই যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা নিয়ে। তো এটা আমাদের 9-10 ছিল, বাট ইন্টার বইয়ে এই জন্য হয়তো এভাবে হাইলাইট করেনি। এখানে দেখো, গ্রাউন্ড টিস্যুতন্ত্রের সকল অংশই গ্রাউন্ড ভাজক টিস্যু হতে উৎপত্তি লাভ করে। তাহলে গ্রাউন্ড টিস্যুতন্ত্র কই থেকে উৎপত্তি লাভ করে? গ্রাউন্ড ভাজক টিস্যু থেকে। এটা সহজ আছে, পারা যাবে। তো প্যারেনকাইমা, তো প্যারেনকাইমা যে কোষগুলো আছে এগুলো কিন্তু জীবিত। তো তোমরা যদি হচ্ছে এই ছকটা কি এখানে আছে? না। আচ্ছা, এই ক্লাসের শেষে যদি ছকটা আগে দেখাবো। আচ্ছা আমি বলি। তো প্যারেনকাইমা যেটা, এরা হচ্ছে জীবিত। কোলিনকাইমাটাও জীবিত, বাট স্ক্লেরেনকাইমা বা শক্ত যেটা, এটা হচ্ছে জীবিত নয়। তো এই যে প্যারেনকাইমা মানে জীবিত, এবং এটা হচ্ছে যে প্যারেন্ট মানে যে কোনো কিছুর হচ্ছে মাতা পিতা হিসেবে কাজ করবে। এবং এই যে কোলিনকাইমা যেটা, কোলিনকাইমা আমরা দেখতে পারবো হচ্ছে ডাল, বাকল, এগুলোতে হচ্ছে কোলিনকাইমা আমরা দেখতে পারবো। তারপরে হচ্ছে শিরা, মধ্যশিরা, যেগুলো স্থিতিস্থাপক, নড়বে। আর প্যারেনকাইমা আমরা হচ্ছে নর্মালি উদ্ভিদের বর্ধনশীল অংশ, যেমন মূল, কাণ্ড, পাতার নরম অংশে, বহিস্তরে বা মজ্জায় থাকে, এগুলো হচ্ছে প্যারেনকাইমা। আর স্ক্লেরেনকাইমা কোথায় পাবো? আমরা হচ্ছে অধোতকে পাবো, একবীজপত্রী কাণ্ডের অধোতকে, যেখানে শক্ত করতে হবে। সো যেখানে শক্ত করার বিষয়টা থাকবে সেখানে হচ্ছে আমরা স্ক্লেরেনকাইমাটা পাবো। বাট যেখানে হচ্ছে পাতাটা নড়বে, ডালটা নড়বে, স্থিতিস্থাপক নড়বে বাট ভাঙবে না, সেই ক্ষেত্রে হচ্ছে কোলেনকাইমা পাবো। এবং প্যারেনকাইমা পাবো কোনগুলো অংশে? বর্ধনশীল অংশে, যেখানে হচ্ছে প্যারেন্ট থেকে অ্যাকচুয়ালি সবগুলো বাড়বে, মূল, কাণ্ড, পাতার নরম অংশ এবং হচ্ছে বহিস্তরে। তো এই যে কথাগুলো বলে নিলাম, এগুলো বলার কারণে আমাদের পড়াটা একটু সুবিধা হবে। সো দেখি এখানে কি বলছে। কাণ্ড, মূলের ত্বক, কর্টেক্স, মজ্জারশ্মি, পরিচক্র, পাতার মেসোফিল টিস্যু ডট 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 সব ভ্রূণ, শস্য প্রভৃতি প্যারেনকাইমা টিস্যুতে গঠিত। আচ্ছা ঠিক আছে। এখানে বলল পাতলা প্রাচীর বিশিষ্ট এবং সজীব কোষগুচ্ছ, আমরা বললাম এটা হচ্ছে জীবিত। এবং অধিকাংশ প্যারেনকাইমাগুলো সমবেশীয় এবং হচ্ছে গোলাকার, মানে এইরকম হচ্ছে গোলাকার। এবং এদের মধ্যে অন্তঃকোষীয় ভাগ থাকে। এই যে অন্তঃকোষীয় ভাগ থাকে কীরকম করে দেখো, দুইটা বৃত্ত যখন তুমি পাশাপাশি এরকম রাখবা, এই যে এই জায়গাগুলোতে কিন্তু ফাঁকা থাকবে, এই জায়গাগুলোতে ফাঁকা থাকবে, এই জন্য বলা হয় এদের মধ্যে অন্তঃকোষীয় ভাগ থাকে। ঠিক আছে, এদের মধ্যে যেহেতু বললাম জীবিত, এদের মধ্যে সজীব প্রোটোপ্লাজম বা কোষ গহ্বর থাকে। উদ্ভিদের অধিকাংশ অংশ প্যারেনকাইমা টিস্যুতে গঠিত। তার মানে এটা আমরা বুঝতে পারলাম যে প্যারেনকাইমা কি। তো এখন প্যারেনকাইমার কাজটা আমরা কি পড়ব? আমরা ক্লাস 9-এ পড়ছিলাম ক্লোরেনকাইমা এবং হচ্ছে অ্যারেনকাইমা পাওয়া যায় প্যারেনকাইমাতে। তো ক্লোরোফিল যুক্ত যে প্যারেনকাইমা সেটাকে বলা হয় ক্লোরেনকাইমা, আর জলজ উদ্ভিদের প্যারেনকাইমা সেটাকে বলা হয় অ্যারেনকাইমা। খুব বিষয়টা বুঝতে পারছো? এটা হচ্ছে উদ্ভিদ দেহের ভিত্তি স্বরূপ কাজ করে, মানে যেখানে থেকে বর্ণ হয়, যেখান থেকে হচ্ছে এটা শুরু হয়, ভিত্তি স্বরূপ কাজ করে।
তারপরে হচ্ছে যে জাইলেম ফ্লোয়েম টিস্যুতে বিদ্যমান প্যারেনকাইমা পানি ও খাদ্য পরিবহনে সহায়তা করে। আচ্ছা, করলো, ঠিক আছে। পাতা ও কাণ্ডের ত্বকের প্যারেনকাইমা উদ্ভিদের প্রতিরক্ষা দৃঢ় প্রদান করে। ওকে, ঠিক আছে। রসস্ফীতিজনিত চাপের মাধ্যমে বিরুৎ জাতীয় উদ্ভিদকে সোজা থাকতে সহায়তা করে। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তো প্যারেনকাইমা দুইটা কাজ করতে পারি এখান থেকে, যে এদের প্যারেনকাইমার মেইন কাজ হচ্ছে খাদ্য তৈরি করা এবং সঞ্চয় করা এবং সংবহন করা। কি কাজ করা? খাদ্য তৈরি, সঞ্চয় এবং সংবহন করা। আর ওইদিকে স্ক্লেরেনকাইমা যেটা শক্ত, ওরা বলছিলাম এরা দৃঢ়তা প্রদান করবে। আর কোলেনকাইমা দুটোর মাঝখানে থাকার কারণে এরা হচ্ছে খাদ্য তৈরি করা, সঞ্চয় করা করবে এবং কিছু কিছু অংশে আংশিক দৃঢ়তা দিবে। মানে বললাম না যে পাতার শিরা, ডাল যেগুলো নড়াচড়া করতে পারবে, নরম যেগুলো, সেই জিনিসগুলো এরা হচ্ছে কোলেনকাইমার মাঝখানে। এরা উদ্ভিদের ক্ষত নিরাময় এবং পুনরুৎপাদন ক্ষমতা, মানে কাইন্ড অফ ইন্টারস্টিশিয়াল কোষ যে কাজটা করে, এটা হচ্ছে সেই কাজটা করতে পারে। তো তুমি বলো, কোনো উদ্ভিদের কোনো একটা জায়গায় হচ্ছে তুমি কাটলা, তো সেখানে গ্যাপ ফিল আপ করতে হবে। এখানে গ্যাপ ফিল আপটা করবে কে? প্যারেনকাইমা। তো তার মানে এখান থেকে ইম্পর্টেন্ট যে দুইটা জিনিস আমরা পড়বো, এটা হচ্ছে যে রসস্ফীতিজনিত কারণে চাপের মাধ্যমে বিরুৎ জাতীয় উদ্ভিদকে হচ্ছে সোজা রাখতে সহায়তা করে, ক্ষত নিরাময় তো পারবই, খাদ্য সঞ্চয়, পরিবহন আর হচ্ছে তৈরির সাহায্য করে, যে ঠিক আছে। তারপরে অ্যারেনকাইমা এবং হচ্ছে ক্লোরেনকাইমাটা পড়বো। এরপর আসে হচ্ছে কোলেনকাইমা। তো এরা বলছি জীবিত, মানে সজীব এবং হচ্ছে এরা লিগনিন বিহীন স্থূল প্রাচীর বিশিষ্ট। কি বিহীন? লিগনিন যুক্ত না, লিগনিন বিহীন, এবং প্রাচীরটা হচ্ছে স্থূল। তোমরা দেখছো এটা, কীভাবে এটাকে বুঝাই আমি 9-10-এর। আচ্ছা, আমি এই ভিডিওর একটা ভিডিও করছিলাম এর আগে যখন আমি ক্লাস 9-10-এ ছিলাম, সেটা চাইলে দেখে নিতে পারো, হোয়াট এভার, লাগবে না আপাতত। এই টিস্যুর কোষগুলো হচ্ছে প্রসারণক্ষম, মানে হচ্ছে এরা বর্ধনশীল হতে পারে, এরা আকার আয়তনে বড় হতে পারে। আচ্ছা, ঠিক আছে। কোষে ক্লোরোপ্লাস্ট ও কোষ গহ্বর থাকে। ওকে, এরা হচ্ছে বহুভুজাকার, আর আমরা ওখানে পাইলাম হচ্ছে বৃত্তাকার। অপেক্ষাকৃত কম নমনীয়, কম কঠিন বা ভঙ্গুর প্রকৃতির। আচ্ছা, কোলনকার কাজে আসি। আমরা বলছিলাম প্রথমত হচ্ছে স্থিতিস্থাপক হয়, গঠনের অঙ্গ সহজে ভেঙে যায়, এরা স্থিতিস্থাপক। এরা হচ্ছে সালোক সংশ্লেষণে খাদ্য প্রস্তুত করে। প্রসারণক্ষম হয়, এরা হচ্ছে দুলতে থাকে, আমরা যেটা বললাম। এরা হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা দেয় উদ্ভিদের বর্ধনশীল নরম অংশগুলোকে, যেখানে যেখানে মানে পাতা, ডাল, বাকল, এগুলোকে হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা দেয়। তো এটা গেল হচ্ছে কোলেনকাইমা। এবার আসি স্ক্লেরেনকাইমা। স্ক্লেরো মানে হচ্ছে হার্ড, শক্ত, সেটা। এবার কিন্তু লিগনিন যুক্ত হলো। প্রথমত ছিল হচ্ছে পাতলা প্রাচীর, যেটা হচ্ছে প্যারেনকাইমা। এরপরে প্রাচীরটা হলো কোলেনকাইমার ক্ষেত্রে স্থূল হলো, কিন্তু লিগনিন যুক্ত হইল না। কিন্তু স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে প্রাচীরটা স্থূল তো বটেই, প্লাস লিগনিন যুক্ত হয়ে শক্ত হয়ে গেল। এরা যেহেতু জীবিত না, কঠিন এবং স্থিতিস্থাপক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কাজে আসি। এদের মেইন কাজ হচ্ছে যে উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। আচ্ছা, আমার গলা এখানে কদিন আগে ঠান্ডা লাগার কারণে ভেঙে গেছিলো, এখন প্রভাবটা আছে, হোয়াট এভার। এই টিস্যু পরিবেশের বিভিন্ন পীড়ন ও চাপ হতে উদ্ভিদকে রক্ষা করে, তাই না? যে গাছ যেন ভেঙে না পড়ে, এই কাজটা উদ্ভিদকে কে দিবে? স্ক্লেরেনকাইমা দিবে। এরপরে হচ্ছে নরম অংশকে সুরক্ষা দিবে, ঠিক আছে। এরা আবার পানি পরিবহন করতে পারে। তো
যেই কয়টা দাগালাম এই কয়টা এবার হচ্ছে উদ্ভিদের বর্জ্য ধারণ করে, এটা মৃত অবস্থায় উদ্ভিদের বর্জ্য ধারণ করে। তো এই যে কয়টা দাগালাম এই কয়টা পড়ে নিতে পারো। এবার আসি হচ্ছে পার্থক্য রেখে নেবো, পার্থক্যের ছক দেয়াই আছে, ভালোই হলো। এরা হচ্ছে সজীব কোষ, এরাও সজীব, স্ক্লেরেনকাইমা হচ্ছে মৃত। কোষপ্রাচীর নমনীয় পাতলা, কোষপ্রাচীর কম নমনীয় লিগনিনবিহীন এবং হচ্ছে স্থূল। কোষপ্রাচীর অনমনীয় লিগনিনযুক্ত সমভাবে স্থূল, এরা হচ্ছে অসমভাবে স্থূল। এদের প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট কোষ গহ্বর থাকে। কোলেনকাইমা যারা, যেহেতু প্যারেনকাইমাটাই হচ্ছে ভিত্তি, মেইন কাজটা করে, ক্ষতপূরণ করে, তো এদের হচ্ছে ক্লোরোপ্লাস্ট দরকার। এরা সবুজ হতে হবে, সজীব যেহেতু, পাতলা যেহেতু, এখানে ক্লোরোপ্লাস্টের বেশি। এর খাদ্য তৈরি করবে, তাই না? খাদ্য তৈরি করতে গেলে তো হচ্ছে কি দরকার, ক্লোরোপ্লাস্ট দরকার। আর কোলেনকাইমা যেহেতু বললাম যে ডাল ডাল সবুজ হতে পারে, বাট এদের ওখানে তো মেইন কাজটা খাদ্য সংশ্লেষ, খাদ্য তৈরি করেন না, এই জন্য এদের অল্প পরিমাণে থাকলেও হয়। কিন্তু স্ক্লেরেনকাইমা যেটা, যেটা শক্ত লিগনিন হলো, এদের ক্লোরোপ্লাস্ট থাকেই না। এদের আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান, বললাম যেহেতু বৃত্তাকার। আর কোলেনকাইমা যেহেতু বহুভুজাকার, এই জন্য এদের আন্তঃকোষীয় ফাঁক থাকে না। এটা হচ্ছে কাইন্ড অফ এরকম, এরকম করে হচ্ছে একটা আরেকটার সাথে এরকম করে থাকে। দেখো এদের এদের কিন্তু মাঝখানে কোনো হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক নাই। আচ্ছা, এদেরও আন্তঃকোষীয় ফাঁক থাকে না। এরা দৃঢ় প্রদান করে, টিস্যুর প্রধান কাজ, এরা খাদ্য সঞ্চয় করে, তৈরি করে, খাদ্য সঞ্চয় এবং দৃঢ়তা প্রদান করে। তো এই হচ্ছে আমাদের যে কয়েকটা হাসান স্যারের বই পার্টটা ছিল না, আরও একটা পার্ট এখান থেকে আমরা দেখি পড়ে ফেলি। আচ্ছা, জাইলেম ফ্লোয়েম তো আমরা পারি, যে জাইলেম মানে হচ্ছে জল। জল কই থেকে নিবে? জল নেবে হচ্ছে জমি থেকে। তো এই যে জমি থেকে যখন জলটা নিবে তখন কিসের মাধ্যমে নিতে পারবে? ট্রাকিড, ট্রাকিড বা ভেসেল, ট্রাকিয়া বা ভেসেল। এরপরে হচ্ছে জাইলেন ফাইবার এবং হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। আর এদিকে হচ্ছে ফ্লোয়েম যেটা, যেটা ফুড পরিবহন করবে, এরা হচ্ছে সিগন্যাল বা শিবকোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। তো এর মধ্যে দেখো এই জাইলেমের ম্যাক্সিমাম কোষগুলোই হচ্ছে মৃত, আর ফ্লোয়েমের ম্যাক্সিমামগুলোই হচ্ছে জীবিত। তো এই যে জাইলেম যেটা, এই যে ম্যাক্সিমামগুলো আমরা বললাম হচ্ছে মৃত, বাট একটা হচ্ছে জীবিত। এই জীবিতটা হচ্ছে প্যারেনকাইমা, প্যারেনকাইমা যেহেতু কাজ করে এই জন্য এরা হচ্ছে জীবিত। আর এই যে ফ্লোয়েম যেটা, এর ম্যাক্সিমাম জীবিত, বাট এই ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম স্ক্লেরেনকাইমা যেটা, এটা হচ্ছে মৃত। কারণ স্ক্লেরেনকাইমা মানে কি? মৃত। তো যদি প্রশ্ন হয় যে হচ্ছে নিচের কোনটি জীবিত, তো দেওয়া থাকলে ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। তো জাইলেমের ক্ষেত্রে শুধুমাত্র প্যারেনকাইমা জীবিত, বাকিগুলো হচ্ছে মৃত। আর যদি বলা হয় যে নিচের কোনটি মৃত, তখন দিল সিবনল বা শিবকোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েমের ক্ষেত্রে মৃত শুধুমাত্র কোনটা? ফ্লোয়েম ফাইবার। এটা গেল। তারপরে প্রথম থেকে আসে আরেকবার, কি আছে এক্সট্রা ভাবে এখানে। ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু, ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো লেখা আছে। ভাজক টিস্যু মানে যেটা হচ্ছে বর্ধন হতে পারে। তো ভাজক টিস্যু মানে এখানে হচ্ছে কাজ করবে বা রানিং কোনো কিছু হচ্ছে, এখানে নিউক্লিয়াসটা বড় হবে, যেহেতু কাজ করবে এর নিউক্লিয়াসটা বড় হতে হবে, এবং এটা বিভাজন ক্ষমা বললাম। আর ওইদিকে স্থায়ী টিস্যুটা যেহেতু কাজ করবে না, এই জন্য নিউক্লিয়াসটা এটা বড় হওয়ার দরকার নেই। এবং ভাজক টিস্যুর হচ্ছে কোষ গহ্বর থাকে না, ওইদিকে স্থায়ী টিস্যুর হচ্ছে কোষ গহ্বর থাকে। আবার ভাজক টিস্যু হচ্ছে খাদ্য তৈরি করে না, বাট স্থায়ী টিস্যু যেটা, সেটা হচ্ছে খাদ্য তৈরি করে। আমার পার্থক্য যখন দেখবো তখন সেটা পাবো। আপাতত দেখি এখানে কী কী বলছে। এটা হচ্ছে বিভাজনক্ষম, এখানে আকার টাকার দেয়া আছে, লাগবে না। এদের কোনো আন্তঃকোষীয় ভাগ থাকে না, ঘন শূন্য মিশ্রিত থাকে।
প্রাচীর পাতলা, কেবল সেলুলোজ নির্মিত। সাইটোপ্লাজম বৃহৎ নিউক্লিয়াস, তরুণ প্লাস্টিক থাকে, তবে কোনো কোষ গহ্বর থাকে না, যেটা বললাম। যেহেতু এরা একদমই নতুন, এদের মধ্যে এখনো কোষ গহ্বর থাকার মতো কোনো অবস্থা হয়নি। ভাজক টিস্যুর কোষে মাইটোকন্ড্রিয়া ব্যতীত অন্যান্য কোষীয় অঙ্গাণু অনুপস্থিত থাকে কিংবা অকার্যকর অবস্থায় থাকে। এই যে তরুণ অকার্যকর প্লাস্টিডকে বলা হয় প্রোপ্লাস্টিড। মানে এই প্লাস্টিডটা কিন্তু কাজ করে না, খাদ্য তৈরি করে না। এই জন্য আমরা একটু আগে বললাম যে স্থায়ী টিস্যু খাদ্য তৈরি করে, বাট ভাজক টিস্যু খাদ্য তৈরি করে না। এই টিস্যু কোষে সঞ্চিত খাদ্য ও নিঃসৃত পদার্থ সম্পূর্ণ অনুপস্থিত। এরা সর্বদা হচ্ছে বিপাকীয় সক্রিয় অবস্থান করে। যেহেতু বললাম না, বিপাকীয় মানে বিভাজনক্ষম কাজটা করবে, চেঞ্জ হতে থাকবে। এই ভাজক টিস্যু হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু ভ্রূণ হতে এবং সেকেন্ডারি ভাজক টিস্যু স্থায়ী টিস্যু হতে উৎপত্তি লাভ করে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। 9 নম্বরটা যে প্রাইমারি ভাজক টিস্যু উৎপত্তি লাভ করে হচ্ছে ভাজক টিস্যু ভ্রূণ হতে, এবং সেকেন্ডারি ভাজক টিস্যু উৎপত্তি লাভ করে হচ্ছে স্থায়ী টিস্যু হতে। এবং এরা থাকে হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল, অর্থাৎ মাথার দিকে থাকে। ভাজক টিস্যুর অবস্থানে আসে কাণ্ডমূলের শীর্ষভাগে, পর্বমুকুলে, দ্বিবীজপত্রী উদ্ভিদের জাইলেমে থাকে, ফ্লোয়েম টিস্যুর মাঝামাঝি থাকে, ক্যাম্বিয়ামে থাকে, এপিডার্মিসের নিচে থাকে, মূলের পেরিসাইকেলে এবং নতুন শাখা মূলে থাকতে পারে। দরকার তো, যেখানে যেখানে বিভাজন দরকার সেখানে সেখানে থাকবে। ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু উৎপত্তি লাভ করে, এরা ক্ষত পূরণ করে। আচ্ছা, তো ভাজক টিস্যুর প্রকারভেদ এখানে দেয়া আছে যে যদি উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ করা হয়, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি। যদি অবস্থান মানে কোথায় অবস্থান করে, তো সেই অবস্থান অনুযায়ী শীর্ষে অবস্থান করতে পারে, নিবেশিত বা পার্শ্বস্থ স্থানে। তারপরে যদি বিভাজনের উপর ভিত্তি করা হয় যে এটা কয়টা তলে বিভাজিত হয়, সবগুলো তলে, একটা তলে, নাকি হচ্ছে খাড়া বরাবর, এইরকম 3টা ভাগে ভাগ করা যায়। আর কাজ অনুযায়ী যে এটা কী ধরনের কাজ করে সেই হিসেবে 3টা: প্রোটোডার্ম, প্রোগ্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। এখন এখান থেকে প্রশ্ন যেরকম করে দিবে, 3টা করে যেহেতু অপশনটা আছে, দিবে কাজ অনুযায়ী কোনটি নয়, 3টা দিল এবং এই বাকি 3টার যে কোনো একটা এখান থেকে দিল, তখন তোমাকে কিন্তু পারতে হবে এটা। সো এটা একটু মুখস্থ করে নিতে হবে যে ভাজক টিস্যু কাজ অনুযায়ী কোনটা কোনটা, তারপরে হচ্ছে অবস্থান অনুযায়ী কোনটা কোনটা, বিভাজন অনুযায়ী কোনটা কোনটা। তো চলো আমরা প্রথমত আসি উৎপত্তি অনুসারে। তো আমরা উৎপত্তি অনুসারে যখন পড়ছি, তো সেটা হচ্ছে প্রারম্ভিক, মানে কীভাবে উৎপত্তি হলো। প্রথমে একটা প্রাইমারি ছিল, প্রারম্ভিক ছিল, এরপরে সেখান থেকে একটা প্রাইমারি হলো, এরপর সেখান থেকে হচ্ছে সেকেন্ডারি হলো। তো এখানে চিত্র ছিল মেবি একটা, আচ্ছা দেয়া নাই চিত্রটা, দুঃখজনক। আচ্ছা, প্রারম্ভিক ভাজক টিস্যু বা প্রোমেরিস্টেম, এখান থেকে উদ্ভিদের প্রথম বৃদ্ধি শুরু হয়। এরা হচ্ছে একদম অগ্রভাগের শীর্ষভাগে থাকে। আচ্ছা, এরপর আসি প্রাইমারি। এরা দেখো এখান থেকে ইম্পর্টেন্ট যে আমৃত্যু বিভাজন ক্ষমতাকে হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। এরা হচ্ছে এদের বিভাজনটা চলতেই থাকে। এরা কোথায় থাকে, যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ কোষেও উৎপত্তি লাভ করে, প্রত্যক্ষভাবে উদ্ভূত কোষ দ্বারা গঠিত। প্রাইমারি ভাজক টিস্যুর বিভাজনে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, মানে উদ্ভিদটা বড় হয়, লম্বা হয়। তো এখান থেকে 2টা জিনিস ইম্পর্টেন্ট, এগুলো সব বুঝিয়ে দিই। 2টা জিনিস আমরা এখান থেকে পড়ব। এরা হচ্ছে আমৃত্যু বিভাজনক্ষম থাকে এবং হচ্ছে এদের দৈর্ঘ্যটা বৃদ্ধি পায় এদের জন্য। এবার আসি সেকেন্ডারিতে। সেকেন্ডারিতে আমরা যেটাকে আমরা বলি সেকেন্ডারি বা গৌণ, এরা উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটায়, সংরক্ষণ ও ক্ষতপূরণ করে। ঠিক আছে, মানে লম্বা হইলো, এবার তো হচ্ছে ক্ষতপূরণটা করতে হবে। এদের হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, এগুলো তো আসলে একাডেমিক ক্লাসের পড়াশোনা। তারপরে মনে রাখতে হবে যে ক্যাম্বিয়াম বলতে বুঝি আমরা হচ্ছে সেকেন্ডারি।
আচ্ছা, এই যে সেকেন্ডারিটা আমরা বলছিলাম যে সেকেন্ডারি ভাজক টিস্যু কোথা থেকে উৎপত্তি লাভ করে? স্থায়ী টিস্যু হতে উৎপত্তি লাভ করে। তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যু কিন্তু স্থায়ী টিস্যু হতে উৎপত্তি লাভ করে। এবার আসি হচ্ছে যে অবস্থান অনুযায়ী যে কোথায় এরা অবস্থান করে। এরা শীর্ষে অবস্থান করতে পারে, এরপরে এরা হচ্ছে যে নিবেশিত বা ইন্টারক্যালারি বা স্থায়ী টিস্যু, মধ্য ভাজক টিস্যু, এবং হচ্ছে আরেকটা পার্শ্বীয় বা ল্যাটেরাল। তো এটা সহজ, এটা খুব একটা প্রবলেম হবে না আমাদের। দেখো, শীর্ষে যেটা থাকে সেটাকে বলা হয় শীর্ষস্থ। এরা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু এবং এগুলো থেকে প্রাথমিক স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। আচ্ছা, এগুলো প্রাইমারি ভাজক টিস্যু, শীর্ষস্থ যেগুলো থাকে সেগুলোকে বলা হয় প্রাইমারি ভাজক টিস্যু, এবং এগুলো থেকে প্রাথমিক যে স্থায়ী টিস্যু সেটা গঠিত হলো। আচ্ছা, ঠিক আছে। এরপর আসি নিবেশিততে। শীর্ষস্থ ভাজক টিস্যুর অংশবিশেষ যখন শীর্ষস্থ দুটি স্থায়ী টিস্যুর মাঝে অবস্থান করে, দেখো এটা একটা স্থায়ী টিস্যু, এটা একটা স্থায়ী টিস্যু, এই দুইটার মাঝে অবস্থান করতেছে এটা, তো এটা তখন আমরা বলছি যে নিবেশিত। এটা হচ্ছে স্বল্পস্থায়ী। আর এখান থেকে পড়ার মতো কী আছে নিবেশিত থেকে? এটা তো বললাম যে হচ্ছে শীর্ষস্থ এরা শীর্ষক ভাজক টিস্যু থেকে উৎপত্তি লাভ করে, এগুলোকে হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু বলা হয়। এটা অন্য কালার দিয়ে মার্ক করি। এখান থেকে তার মানে আমরা এই লাইনটা পড়বো যে নিবেশিত যেটা, সেটা হচ্ছে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে থাকবে, যে স্থায়ী টিস্যুর মাঝে অবস্থান করে, এবং হচ্ছে এরা শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে উৎপত্তি লাভ করে, এবং এদেরকে বলা হয় প্রাইমারি ভাজক টিস্যু। এগুলো তাহলে কি প্রাইমারি ভাজক টিস্যু হইল, এবং এরা হচ্ছে স্বল্পস্থায়ী। এবার আসি পার্শ্বীয় বা ল্যাটেরাল। তো আমরা সেকেন্ডারি যেগুলো পড়ছিলাম ক্যাম্বিয়াম, তো এটা হচ্ছে কাইন্ড অফ সেটার মতোই। এরা হচ্ছে পরিধি বা ব্যাসটা বা প্রস্থটা বৃদ্ধি করবে, এবং এরা হচ্ছে সেকেন্ডারিটা সৃষ্টি হয় হচ্ছে স্থায়ী টিস্যু থেকে। তো পার্শ্বীয়টাও এরা হচ্ছে স্থায়ী টিস্যু থেকে সৃষ্টি হবে। মূল ও কাণ্ডে বিদ্যমান স্থায়ী টিস্যু হতে টিস্যুর উৎপত্তি লাভ করে। কোষগুলো বিভাজিত হয় মূল ও কাণ্ডের পরিধি বৃদ্ধি ঘটায়। পরিধি বৃদ্ধি ঘটায় কি? তাহলে আমরা বলবো পার্শ্বীয় বা ল্যাটারাল। কর ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এবার আসি বিভাজনের যে ইয়েটা, তার উপর, বিভাজন তলের উপর, যে মাস, বা আমরা এটাকে মাসি বলে, এটা হচ্ছে প্লেট এবং এটা হচ্ছে রিব। মাস মানে হচ্ছে 3D, অর্থাৎ সব তলে বিভাজিত হবে, এবং সব তলে বিভাজিত হলে কি হবে? ঘনত্বটা বৃদ্ধি পাবে। সকল তলে বিভক্তি হবে, এটা মনে রাখবা, এরা হচ্ছে ঘনত্ব বৃদ্ধি করে। এরপরে হচ্ছে প্লেট ভাজক টিস্যু, এরা যে কোনো একটা তলের বিভাজিত বৃদ্ধিটা ঘটবে। এদের কারণে হচ্ছে আয়তনে বৃদ্ধি পায়, এটা ইম্পর্টেন্ট, যে প্লেটের কারণে হচ্ছে আয়তনে বৃদ্ধি পায়। তারপরে আর লাগবে না, রিব ভাজক টিস্যু, এদের কারণে হচ্ছে দৈর্ঘ্য। রিব মানে আমরা তো বুঝি যে কি, দণ্ড টাইপের কোনো কিছু একটা, রিব বা পরশুকা। তো এরা কি করবে? এরা হচ্ছে দৈর্ঘ্যে বৃদ্ধিটা করবে, এরা হচ্ছে রিব ভাজক টিস্যু। বর্ধিষ্ণু মূল, কাণ্ডের মজ্জারশ্মি, ডট 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 থাকে, বুকের পাঁজরের মতো বললাম, এরা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি করবে। আচ্ছা, ঠিক আছে। এবার আসি কাজ অনুযায়ী। কাজ অনুযায়ী 3 প্রকার: প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। তো এবার আসি হচ্ছে প্রোটোডার্মে। তো এরা হচ্ছে অগ্রস্থ যে শীর্ষ বা ভাজক টিস্যু সর্ববহিরের স্তর। এরা কি করবে? এপিডার্মিস গঠন করবে, ঠিক আছে, মানে ত্বক গঠন করবে, শেষ। এদের মেইন কাজ হচ্ছে ত্বক গঠন করা। এবার আসি প্রোক্যাম্বিয়াম। সো এই যে ক্যাম্বিয়ামটা,
আমরা এরা হচ্ছে ক্যাম্বিয়াম বলতে আমরা বুঝি হচ্ছে পরিবহন টিস্যু সৃষ্টি করে এরকম কিছু। এই প্রোক্যাম্বিয়াম গুচ্ছ বৃদ্ধি পেয়ে পরিচক্র এবং পেরিসাইকেল গঠন করে। তো ঠিক আছে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে প্রোক্যাম্বিয়াম বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, এটা আমরা পড়ব পরবর্তীতে। আর গ্রাউন্ড মেরিস্টেম যেটা আর কি হচ্ছে যেমন কর্টেক্স, মজ্জা, মজ্জারসি, পেরিসাইকেল আগেও পড়লাম না। আচ্ছা, গ্রাউন্ড মেরিস্টেম এখানে দেয়া আছে যে এই যে এগুলো হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম, এগুলো দেখা যাচ্ছে প্রোক্যাম্বিয়াম। প্রোটোডার্ম হচ্ছে ত্বক তৈরি করলো, আচ্ছা ঠিক আছে। প্রোক্যাম্বিয়াম যেটা হচ্ছে জাইলেম ফ্লোয়েমটা করলো, আর প্রো মেরিস্টেম মানে হচ্ছে যেটা প্রারম্ভিক যে কোষটা সেটা। কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম থেকে গঠিত হয়। শীর্ষস্থ ভাজক টিস্যু হতে সকল টিস্যুর উৎপত্তি লাভ হয়, এটা পড়তে পারো। স্থায়ী টিস্যু আমরা মোটামুটি পড়ছি, এগুলো মৃত বা জীবিত হতে পারে, বিভাজনে অক্ষম হয়। এদের হচ্ছে সেলুলোজ পেকটিন দ্বারা গঠিত, কোষ গহ্বর থাকে এবং নিউক্লিয়াসটা ক্ষুদ্র, আন্তঃকোষীয় ভাগ বিদ্যমান। যেহেতু বয়স হয়ে গেছে, এদের দ্বিতীয় প্রধান খাদ্য সঞ্চয় করা এদের কাজ। আমরা সরল টিস্যু নিয়ে পড়ছি, প্যারেনকাইমা, জটিল টিস্যু, জাইলেম ফ্লোয়েম সেটা নিয়ে পড়ছি। নিঃস্রাবী টিস্যু আমরা এটা নিয়েও কথা বলছি, যে নেকটার, তরুক্ষীর, এনজাইম, ট্যানিন, গত, রজন এগুলো হচ্ছে ক্ষরণ করে, আমরা এটাও পড়ে ফেলছি। তো ভাজক টিস্যু, স্থায়ী টিস্যুর পার্থক্য আমরা এটাও পড়ছি। তা বলছে টিস্যু তন্ত্র, আমরা এটা পড়লাম না, আর নিজে নিজে পড়ে নিও। আমরা এখন যাব আরেকটা বিষয়ে, সেটা হচ্ছে যে একবীজপত্রী কাণ্ড আর মূল আর দ্বিবীজপত্রী কাণ্ড মূল। আচ্ছা, এটা নিয়ে কথা বলা যেতে পারে যে ভাস্কুলার বান্ডলের যে প্রকারভেদটা, সেখানে উপর ভিত্তি করে আমরা প্রথমে পাই সমপার্শ্বীয়, এরপরে কোথায় গেল এখানে ভাস্কুলার বান্ডেলকে প্রথমত আমরা হচ্ছে 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সংযুক্ত, একটা হচ্ছে অরিয় এবং আরেকটা হচ্ছে কেন্দ্রিক। এখানে কি আছে লিস্টটা? যাই হোক, 3টা ভাগে ভাগ করব। যে কি বললাম, সংযুক্ত, এরপরে হচ্ছে অরিয়, এরপরে কেন্দ্রিক। এই সংযুক্ত 2টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সমপার্শ্বীয়, একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়কে আবার 2টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়, একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। এগুলো কী জিনিস বুঝতে হবে না, বাট মনে রাখতে হবে আমাদের উদাহরণ, যে মুক্ত সমপার্শ্বীয় যারা, এদের হচ্ছে জাংলা দেওয়া হয়, জাংলা বা মাচা দেওয়া হয় বোঝাতে, যেমন লাউ, কুমড়া, শসা, এদেরকে হচ্ছে মাচার উপর রাখতে হয় এবং এদের সাথে হচ্ছে নগ্ন বীজ থাকে। তাহলে কি আমরা বললাম যে মুক্ত বীজের ক্ষেত্রে যারা মুক্ত সমদ্বিপার্শ্বীয়, এদের হচ্ছে লাউ, কুমড়া, শসা, এরপরে হচ্ছে নগ্নবীজী। আর বদ্ধ সমপার্শ্বীয়র ক্ষেত্রে হচ্ছে একবীজী, যেমন ভুট্টা, কচু এরা। আর ওইদিকে অরিয় যেটা হচ্ছে পুষ্পক উদ্ভিদের মূল। আর কেন্দ্রিককে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক, এটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। হাইড্রো বা জাইলেম কেন্দ্রিক, আর একটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক মানে হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। তো এই যে জাইলেম কেন্দ্রিক যেটা, সেটা হচ্ছে টেরিস, সেলাজিরেনা, লাইকোপেডিয়াম, এই কয়টা। এবং ল্যাপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক যেটা, সেটা হচ্ছে ডি আর ওয়াই, এখানে ইউচ্চা, ডারিচা নাকি একটা লেখা আছে। তো এটা পড়লাম। বদ্ধ সমপার্শ্বীয় আমরা পড়ছি, সমদ্বিপার্শ্বীয় সেটাও আমরা পড়ছি। হাইড্রোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক, অরিয় মানে হচ্ছে কি বলছিলাম, পুষ্পক উদ্ভিদের মূল, একবীজপত্রী, দ্বিবীজপত্রী উভয়, মানে মূলই হচ্ছে অরিয়। কেন্দ্রিকটা পড়ছি আমরা, হাইড্রোসেন্ট্রিক বা হচ্ছে
অ্যাম্ফিক্রিবাল, আর এরা হচ্ছে অ্যাম্ফিভেসাল। তাহলে হচ্ছে অ্যাম্ফিক্রিবাল, জাইলেম, ক্রিবাল, ফ্লোয়েম, ভেসাল। তাহলে কি দাঁড়াচ্ছে? JH FV না, JC ক্রিবল, যেহেতু ক্রিবল JC, আর হচ্ছে JC এবং হচ্ছে FV। ফ্লোয়েমটা হচ্ছে এমপি ভেসাল, আর জাইলেমটা হচ্ছে এমপি ক্রিবল। এটা এক্সট্রা ইনফরমেশন। এখানে বলছে সপুষ্পক উদ্ভিদের মূল্যে হচ্ছে অরিও দেখা যায়। এটা আমরা পড়ে ফেলছি অলরেডি এটা বুঝে ফেলেছি। টিলি এগুলো এখন আসলে আচ্ছা, দুইটা জিনিস মনে রাখবা যে একবীজপত্রী যে উদ্ভিদ, তার মূলে হচ্ছে ইয়ে থাকে না, কি বলে এটাকে, ভুলে গেলাম, অধতক থাকে না, বা অধতক বা হাইপোডার্মিস থাকে না। শুধু একবীজপত্রী না, যে কোনো উদ্ভিদের মূলে অধতক বা হাইপোডার্মিস থাকে না, কারণ যেন হচ্ছে মূল দিয়ে যেহেতু পানি নেয়, এই জন্য হচ্ছে যতটা পাতলা হলে ভালো হয়, এই জন্য এখানে হচ্ছে অধতক আর থাকে না। আবার একবীজপত্রীর কাণ্ডতে আবার হচ্ছে অন্ততক থাকে না, পেরিসাইকেল থাকে না। এই দুইটা জিনিস মনে রাখলেই হবে। আর আমরা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।